17 বছর পর শিরোপা জিতল ভারত। ফাইনালে 7 রানে হারের হতাশা সাউথ আফ্রিকার। অবসরে 2 কিংবদন্তি রোহিত ও রোহিত। আজ শুরু এইচএসসি সমমান পরীক্ষা। অংশ নেবে 14 লাখ শিক্ষার্থী। বন্যার কারণে সিলেটে পরীক্ষা স্থগিত, 44 দিন বন্ধ কোচিং সেন্টার। চ্যালেঞ্জ থাকলেও বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেন প্রধানমন্ত্রী। বছর শেষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আশাবাদ। কণ্ঠভোটে অর্থবিল পাস। কথা বলল দিতে হবে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে 31 টাকা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। এবং বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু। 28 দিনে হাসপাতালে ভর্তি 700 রোগী। এডিস নিধনে ধীর গতি, বাড়তে পারে সংক্রমণ। শুরুতে মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। এবারে বিস্তারিত। 17 বছর পর টি-20 বিশ্বকাপে শিরোপা জিতল ভারত। শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারালো রোহিত শর্মার দল। বিরাট কোহলির 50-তে 7 উইকেটে 176 রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ক্লাসেনের ঝোড়ো 50-তে জয়ের কাছে গিয়েও 168 রান থামে প্রোটিয়ারা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্ট। বারবাডোসের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে প্রোটিয়া পেসার ইয়ানসেনকে 3টি বাউন্ডারি মেরে বড় সংগ্রহের আভাস দেন কোহলি। দ্বিতীয় জিতুক, আমার মন খারাপ ভাই, আমি খুবই ডিপ্রেসড। শেষ পর্যন্ত আশাবাদ যেন শক্তিতে পরিণত হয়। সাউথ আফ্রিকার স্বপ্ন ভেঙে যায় 169 রানে। 7 রানের ব্যবধানে জিতে যায় ইন্ডিয়া। এতে পুরো টিএসসি প্রাঙ্গণ ইন্ডিয়ান সমর্থকদের উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে। ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার, কোচিং স্টাফ, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ফ্যান্স সবার জন্য বিজয়ী। কোন জায়গায় কোন বোলারকে খেলাইতে হবে, ব্যাটিং এর সময় কোন ব্যাটিংয়ে খেলাইতে হবে, ওরা এটা পারফেক্টলি জানে। সেই জন্য ওরা ম্যাচটাকে বিজয়ী করে বের করে আনতে পারে। বড় দলের বৈশিষ্ট্য এটা, চাপ কাটিয়ে এই যে ফিরে আসা, ম্যাচে ফিরে আসা, এবং ইন্ডিয়া সেটাই করছে। ওরা ডিজার্ভ করে এটা। তবে সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছে, আর শেষ মুহূর্তে ইন্ডিয়া জিতছে, এটা আসলে মানে নিজের কাছে খুব ভালো লাগছে। 2007 সালে প্রথম আসরে জেতার পর এবার সেই শিরোপা পুনরুদ্ধার করলো রোহিত শর্মার দল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের পরীক্ষা জুলাইয়ে শুরু হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস প্রস্তুতি কোচিং খোলা থাকবে। গেল 5 জুন কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবারে পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,725টি এবং কেন্দ্র সংখ্যা 9,463টি। দেশের বাইরে এবার 281টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও 2024-25 অর্থ বছরে বাজেট বাস্তবায়নযোগ্য। বাজেট আলোচনার সমাপনী বক্তব্যে সংসদ নেতা আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা উল্লেখ করে বিদ্যুতের উৎপাদনে ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। এদিকে কণ্ঠবিল পাশ হয় অর্থবিল। আরো জানাচ্ছেন জুবায়ের রাজে। বাজেট আলোচনার শেষ দিনে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের উন্নয়নে তার সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে আমরা দৃশ্যমান করেছি। বাজেট বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ।
আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও দেশের মানুষের কষ্ট লাঘবে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। নীতি সুদের হার 8.5% উন্নীত করা হয়েছে এবং নীতি সুদ হারের করিডোরে ঊর্ধ্বসীমা 10% নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষাক্ষেত্রে নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এটা আর কোন সরকার কোনদিন করতে পারেনি। প্রায় 1495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেখানে বিদ্যালয় ছিল না আমরা করেছি। 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আগামী দিনে বিদ্যুতে দেয়া ভর্তুকি কমিয়ে আনবে সরকার। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘর বাড়ি, ফসলি জমি সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কথা বললেও দিতে হচ্ছে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে প্রায় 31 টাকা। নতুন অর্থ বছরে ইন্টারনেট প্যাকেজেও একই দশা। দ্রব্যমূল্যের চড়া বাজারে এই যেন মরার উপর খাড়ার ঘা। এ ধরনের কর চাপিয়ে দেওয়ার গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন টেলিকম বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। আমরা আগে মনে করেন যে 30 টাকা, 20 টাকা, 25 টাকা ঢুকাইলে দেওয়া যায়, অনেকক্ষণ কথা করতে পারতাম। আর এখন দেওয়া যায় যে 50 টাকা ঢুকাইলেও অল্প কত কথাগুলি কয়েকটা শেষ। কারণটা কি? ভোলার জেলে থেকে অফিসগামী সহ সর্বস্তরের মানুষই এখন এমন সমস্যার সম্মুখীন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তৃণমূল মানুষের দুয়ার পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। অথচ সাধ্যের মধ্যে মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও বেড়েই চলেছে মোবাইল কল রেট, ইন্টারনেট আর সিমের দাম। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। ফোনের কল রেট যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদেরও খরচ কম হয়। মোবাইলে টাকা ভরার সাথে সাথেই টাকা শেষ হয়ে যায়। যারা সাধারণ পাবলিক 10,000, 15,000 টাকা যারা বেতন পায় তাদের আসলে মোবাইল ইউজ করাই উচিত না। এখন যে নেটের অবস্থা, 500 টাকার নিচে তো আসলে মাসিক কোনো প্যাক নাই। আছে কথা বলা সংক্ষিপ্ত করে দিয়েছি বলতে হয়। যে জিনিসটা আমি স্মার্টলি ইউজ করবো সেটার মধ্যে যদি কর আরোপ করে তাতে আমার স্মার্ট বাংলাদেশের তো আসলে মুখ্য বিষয় তখন দাঁড়াবে না। আমরা তো ডে বাই ডে চিন্তা করি যে আমরা আরও কম খরচে ইন্টারনেট বা টক টাইম ইউজ করতে পারি, কিন্তু ডে বাই ডে এগুলো বেড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটে এবং নেট রেটের উপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। আগে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করে মোবাইল ফোন অপারেটরগুলো। আগে 100 টাকা রিচার্জে কাটতো 27 টাকা, কিন্তু নতুন অর্থ বছরে 100 টাকা রিচার্জে কাটা হচ্ছে 30.65 টাকা। আর 100 টাকার ইন্টারনেট প্যাকেজের পূর্ব শুল্ক ছিল 27 টাকা, এখন সে প্যাকেজের শুল্ক 30.65 টাকা। আগে গ্রাহক 100 টাকায় 73 টাকার ইন্টারনেট ব্যবহার করত, এখন 69 টাকা 35 পয়সার ইন্টারনেট ব্যবহার করেন। এই খাতে কর চাপিয়ে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন টেলিকম বিশেষজ্ঞরা। অপারেটরদের উপর এরকম ট্যাক্সের বার্ডেন যদি যায়, সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গ্রাহকের কাছে চলে যায়। তাহলে এটা তো আলটিমেটলি জনগণের সেবা হচ্ছে না, তাই না? জনগণকে আরও বেশি চাপের মুখে রাখা হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষমতার বাইরে এই সেবাটা চলে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 13 কোটি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 2/3। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা, স্মার্টফোন ব্যবহারে অক্ষম সে সংখ্যাও কম নন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
নিয়মিত বিরতিতে বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসের 28 দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 700 জন। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এর সংখ্যা 8 গুণ কম। জরিপে দেখা গেছে এবারের মশার ঘনত্ব যে কোনো বছরের চেয়ে বেশি। সে তুলনায় আক্রান্তের হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস নিধন কার্যক্রমে ধীর গতি এলে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টার। বাড়তে শুরু করেছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিধি। নিয়মিত বৃষ্টিতে ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের হার। শনিবার হাসপাতালটিতে ভর্তি হয় 14 রোগী। তবে গেল বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 6000 রোগী। চলতি বছর সেই সংখ্যা 700-র ঘরে। মে জুনে আক্রান্তের চিত্র অনেকটা একই রকম। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও উপসর্গ এখনো অনেকটাই মৃদু। 3 দিন যাবত প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এগুলোই তো মূলত বমিও ছিল, প্রচন্ড বমি ভাবছিল। বুঝতে পারি না যে ডেঙ্গু হয়েছে, এমনি ভাবছিলাম যে এমনি জ্বর বা ভাইরাস জ্বর। পরে রক্ত টেস্ট করে দেখি না ডেঙ্গু হয়েছে। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানান হাসপাতাল পরিচালক। ডেঙ্গুর যে সবচেয়ে বড় পরীক্ষা সিবিসিতে এখন 24 ঘন্টা হসপিটালের ব্যবস্থা করা গেছে। আগে তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন 24 ঘন্টা এই পরীক্ষাটা করা যাবে। তারপরে আফ্লোসিস মেশিন, এখন একটা না দুইটা আফ্লোসিস মেশিন রয়েছে। যদি কখনো প্লেটলেট দরকার হয় এটা দিতে আমার সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট ডোনার অ্যাভেলেবল থাকলে 50 মিনিটে আমি একটি প্লেটলেটকে দ্রুত রেডি করে দিতে পারবো। চলতি বছর মশার ঘনত্ব যে কোনো সময়ের সবচেয়ে বেশি। তবে সচেতনতা, স্থানীয় সরকারের দৃশ্যমান তৎপরতা এবং দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় রোগী ভর্তি কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি অবনতি হতে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। তবে মাত্রই বর্ষা শুরু হওয়ায় এখনই ভালো মন্দ বলার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। মশক নিধনের শিথিলতা পরিস্থিতি খারাপ করতে পারে বলে সতর্ক করছেন তারা। মশার বাসস্থান, প্রজনন স্থান, এগুলোকে ধ্বংস করার জন্য লাগাতার যে কর্মসূচি সেটা চালিয়ে যাওয়া দরকার। একই সাথে সাধারণ মানুষকে যুক্ত করে মশক নিধন, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ডেঙ্গু জ্বরকেও নিয়ন্ত্রণের জন্য যে কর্মসূচি, সেটাকে আরও বেশি কাঠামোবদ্ধ করা উচিত। তা না হলে কিন্তু যে কোনো সময় ডেঙ্গু একটা মারাত্মক রূপে আবার আবির্ভূত হতে পারে। তবে এবার ডেঙ্গুতে মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি কিছুটা কম বলেও জানান বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ধরলা ও ব্রাহ্মপুত্র পাড়ের উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থান নদী গর্ভে বিলীন হচ্ছে। ফলে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি ও বেসরকারি সরকারি প্রতিষ্ঠান। সহকর্মী জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এভাবেই ধরলা ও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। এক সপ্তাহের ব্যবধানে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের খুদিরকুটি, ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়া শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কোরপুরা এলাকাতেও দেখা দিয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন। ধরলার করাল গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরজি পলাশবাড়ি, সুভারকুটি সহ মোগলাবাসা ইউনিয়নের সীতাইছড়ের ভূখণ্ড। বৃষ্টি ও উজানের ঢলের পাশাপাশি পানি কমাতেও ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। রাস্তার পূর্ব পাশে আরও বাড়ি ছিল, ওগুলো তো ভেঙে গেছে। এখন আমরা যে পরিস্থিতি আছি, এখন আমরা কোন সময় চলে যাবো আমরা বলতে পারি না। জিও ব্যাগ খোলাইছে, ওগুলোতে কিছু টেকে নাই, সব গেছে ধরলার মাঝে চলি। অনেকেই ঘর বাড়ি ফাঁকা স্থানে সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এগিয়ে আসেনি তাদের সাহায্যে। আমরা রাস্তাঘাটে পড়ে আছি। সরকারি আঙ্গুর যদি সাহায্য যদি কিছু করে আমরা ইউনিয়ন বোর্ড থেকে জিও ব্যাগের মাধ্যমে যদি এখনো কোনো কাজ করা হয়, যদি বস্তা ফেলানো হয়, তাহলে এলাকাবাসী সহ স্থাপনাগুলো রক্ষা পাবে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে।
এবং স্থায়ী সমাধানের প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এইসব ভাঙন কবলিত স্থান সবাই পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প দাখিল করেছি। আমাদের কুড়িগ্রাম জেলায় 4টি প্রকল্প অলরেডি চলছে। এছাড়াও ব্রহ্মপুত্রের বাম তীরে ভাঙন রোধে আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। হাওড়ে বেড়েছে চায়না দুয়ারি জালের ব্যবহার, নষ্ট হচ্ছে পোনা ও ডিমলা মাছ, অভিযানে জেলা প্রশাসক। দেশের বাইরে থেকে বিদ্যালয়ে সশরীরে না থেকে হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে বেতন নিয়েছেন এক নারী শিক্ষক। এমন এক ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। ওই শিক্ষিকার এ জালিয়াতির পরও শিক্ষা অফিস নির্বিকার। সুমন কবিরের তথ্যচিত্রে জানাচ্ছেন ফৌজিয়া ফারিহা। ছিলেন সিঙ্গাপুরে আর বিদ্যালয়ে হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে তুলেছেন বেতন, এমন গুরুতর অভিযোগ তাসলিমা আক্তার নামে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বিরুদ্ধে। তার অনুপস্থিতিকে হাজির দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশও করেছেন খোদ সহকারী শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এর সঠিক ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে ওই শিক্ষিকাকে নোটিশ দেন উপজেলা শিক্ষা অফিসার। এর মধ্যে সেই শিক্ষা অফিসার বদলি হয়েছেন, কিন্তু নোটিশের জবাব আর দেননি ওই শিক্ষিকা। গত বছরের 3 আগস্ট থেকে 17 আগস্ট সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য ছুটি নেন তাসলিমা। ছুটি শেষে 18 আগস্ট কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি দেশে ফেরেন 3 সেপ্টেম্বর। দেশে ফিরে তিনি বিদ্যালয়ের হাজিরা খাতায় 15 দিনের ছুটি বাদে বাকি 15 দিনের হাজিরায় স্বাক্ষর করে তোলেন বেতন। এদিকে বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য 5 সেপ্টেম্বর পূর্ববর্তী আগস্ট মাসের 20 তারিখে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন। পেছনের তারিখে দেয়া এই আবেদনে সুপারিশ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন। জালিয়াতির মাধ্যমে করা এই আবেদনে সহকারী শিক্ষা অফিসারের সুপারিশ করা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মোতাহের বিল্লাহ তাকে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবস সময় দিয়ে শোকজ করলেও শিক্ষিকা সেই নোটিশেরও কোনো তোয়াক্কাই করেননি। একজন শিক্ষিকার এমন জালিয়াতিতে এখনো কোনো প্রকার ব্যবস্থা না নেয় শিক্ষা অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছে জানতে চাইলে কালক্ষেপণ করেছেন তিনি। এটা আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। আমি মুরাদনগরে আছি, আপনি কি মুরাদনগরে আছেন? তাহলে দেখা হবে। না, আমি সরাসরি কথা বলতে চাই। আপনি কোথায়? আপনি কোথায় আছেন? আপনার অফিসের ঠিকানা বলেন, আমি বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলবো। ঘটনাটি স্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন। ছুটি আসলে চাইছিল 1 মাসে, ছুটি চাইছিল 1 মাস, আমাদের অফিস সেটা গ্রান্ট করছে না। দুজন না সিঙ্গাপুর গেছে, বাচ্চা নিয়ে গেছে, 15 দিনের ছুটি কি হয়? আমি তো ওর আগে বলছি তুমি এটা যেভাবে বৈধ হয়, যেভাবে বৈধ হয় ওইভাবে এটা বৈধ করার চেষ্টা করো। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। আমি সেটা দেখতেছি, শোকজ করেছি, আবার দ্বিতীয় শোকজে পাঠানো হচ্ছে, সেটাও ড্রাফট হয়ে গেছে, 2-1 দিনের ভিতর যাবে। তাকে বিভাগীয় ভাবে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, আর এটা পদক্ষেপ অলরেডি নেওয়া হচ্ছে। বিষয়টি নজরে এসেছে জেলা শিক্ষক কর্মকর্তা শফিউল আলমের। উপজেলা থেকে রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি। হাওড়ে বেড়েছে চায়না দুয়ারি জালের ব্যবহার, এতে আশঙ্কাজনক হারে নষ্ট হচ্ছে পোনা ও ডিমলা মাছ। মাছ ব্যবসায়ীরা বলছেন এই জাল ব্যবহারে হাওড়ে দেখা দিবে মাছের সংকট। জেলা প্রশাসক বলেছেন এ বিষয়ে অভিযান চলমান রয়েছে এবং ধ্বংস করা হচ্ছে জাল। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরেও জমজমাট এ বাজার, পাওয়া যায় ছোট বড় নানা জাতের মাছ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে আসা অধিকাংশ মাছই ধরা হয় চায়না দুয়ারি জাল দিয়ে। এই জালের ব্যবহার নিষিদ্ধ হলেও বেপরোয়া জেলেরা। বর্ষা শুরু হতেই এ বাজারে বেড়েছে পোনা মাছের সংখ্যা। নিষিদ্ধ জালে আটকে পড়া মাছের মধ্যে বোয়াল মাছের পোনার সংখ্যাই বেশি। কিশোরগঞ্জের হাওরে এই জালের ব্যবহারের কারণে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ একেবারেই ধ্বংসের মুখে বলছেন স্থানীয়রা। আমাদের হাওরের যত পোনা মাছ আছে সব
বিলুপ্তি ঘটে আসতেছে। এই মাছের ফোনে কিন্তু বড় হইলে অনেক টাকা, যেন 1 লাখ টাকার মাছ নষ্ট হবো, এবার 1 কোটি টাকা, বড় হইলে 1 কোটি টাকা বিক্রি আইব। পোনা মাছের খুবই ক্ষতি হইতেছে, এতে করে মনে করুন হাওরের মাছ কমে যাইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চায়না জালের ব্যবস্থা নেওয়ার জন্য। এ নিয়ে অভিযান চলমান রয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ কিন্তু মোবাইল ফটো পরিচালনা করেছেন। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে আশা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়া শহরের কাঁঠালতলায় আধা কিলোমিটার সড়ক দখল করে বসছে বাজার। বারবার এসব অবৈধ দোকান উচ্ছেদ করলেও কয়েক ঘন্টার মধ্যে আবারও বসে বাজার। দ্রুতই সড়কটি দখলমুক্ত করার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। এদিকে পুনর্বাসন না করা পর্যন্ত সড়ক ছাড়তে নারাজ ভাসমান ব্যবসায়ীরা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া পরিণত হয়েছে যানজটের নগরীতে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কাঁঠালতলার আধা কিলোমিটার সড়ক দখল করে বসানো হয়েছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনাও চলছে হরদম। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই এই সড়কে দোকান বসিয়েছেন তারা। পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন বলে জানান হকাররা। ঠিক না, কিন্তু তবুও এখন চলার গতির জন্য এগুলো হয়তো করা লাগে। এটা তো আজ নতুন না, এটা প্রায় 40 বছর 45 বছর হলো এটা চলতেইছে। সরকার সবাই মিলে আমাদের একটা পরিষ্কার করে দেন, আমরা সেখানে বসবো। সড়কে সীমাহীন যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি পোয়াচ্ছে সাধারণ জনগণ। এটা তো প্রকৃত বাজার না, এটা রোড। ব্যবসাগুলো রোডের উপরে। এনাদের ইচ্ছা শুধু চা বিক্রি, একজন মানুষের কষ্ট হয় এটা তারা দেখেন। বারবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন জানিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান ব্যবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এদেরকে যদি জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা করে কোনো পুনর্বাসন সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু আমরা অনেক হলো মানে রেহাই পাই। পৌর প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, সার্বিকভাবে এবং জনপ্রতিনিধি সহ সবাই সহযোগিতা একটা উদ্যোগ নেওয়া যায় তাহলে সম্ভব। পুনর্বাসনের দায়িত্ব তাদের নয় জানিয়ে শিগগিরই সড়ক সংস্কার করে দখলমুক্ত করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনকল্পে যে ভ্রাম্যমাণ আদালত, এটি চলমান প্রক্রিয়া। রাজাবাজার রোডটা আমরা চালু করবো, আবার ওয়ানওয়ে রোড করে দেবো। তারা যদি সবটা চালু থাকে তাহলে এই দোকানগুলো হয়তো ওইভাবে বসতে পারবে না। দীর্ঘদিন যান চলাচলের অনুপযোগী পৌর এলাকার এই সড়ক দখলমুক্ত করতে পৌরসভাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় পুলিশ। শহরের যানজটের ক্ষেত্রে শহরের বিভিন্ন জায়গাগুলোতে এখানে পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনারা পৌরসভার ভূমিকাকে আমরা আরো বেশি তাদের গতিশীল ভূমিকাকে আশা করি। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন করার মাধ্যমে দ্রুত দখলমুক্ত করা হবে কাঁঠালতলা সড়ক, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বেহাল খুলনা মেডিকেল কলেজ মর্গের। লাশ রাখার জন্য নেই প্রয়োজনীয় ফ্রিজ। আধুনিক যন্ত্রপাতির রয়েছে সংকট। লাশ ময়নাতদন্তে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে ফরেনসিকের সাথে সম্পৃক্ত সবাইকে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনা বিভাগের 10 জেলা থেকে বছরে গড়ে 600 থেকে 700 লাশ আসে খুলনা মেডিকেল কলেজের মর্গে। এসব রোগীর ময়নাতদন্তের জন্য পদে পদে বিপত্তিতে পড়তে হয় ফরেনসিকের সাথে সম্পৃক্ত সকলকে। দীর্ঘদিন ধরে লাশ রাখার 2টি ফ্রিজই নষ্ট রয়েছে। অভিজ্ঞ চিকিৎসক না থাকায় প্রভাষকের দিক নির্দেশনায় লাশ ময়নাতদন্ত করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জামই নেই এই মর্গে। গত বছর 552টি ময়নাতদন্ত হয়েছে এই মেডিকেলে। ভিকটিম পরীক্ষা করা হয়েছে 276টি। এবছর 319টি ময়নাতদন্ত সহ 127 ভিকটিমের বয়স নির্ধারণের কাজ করা হয় মর্গটিতে। কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকায় ছেনি ও বাটল দিয়ে করতে হয় কাটাছেঁড়ার কাজ। ফলে লাশের ময়নাতদন্তে লাগে বেশি সময়। আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। পূর্বে যে যন্ত্রপাতিগুলো ছিলেন সেটাই দিয়ে আমাদের বর্তমান যুগেও আমরা সেভাবেই কাজ করতেছি। কিছু স্বল্পতা আছে, সেগুলো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানিয়েছি। আমাদের প্রতিষ্ঠান প্রধান, আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট আন্তরিক এ বিষয়ে, তারা চেষ্টা করছেন এগুলো সমাধান করার জন্য। মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্টের নানা সংকটের কথা স্বীকার করে সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এ শিক্ষক। আমরা পুরানো যন্ত্রপাতি দিয়ে এখনো চলছে।
আমাদের এই ব্যাপারে চাহিদা আছে, দেওয়া আছে। আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমাদের শিক্ষক সহ সবটাই দেওয়া আছে, তারা সুযোগ সুবিধা মতো পেলে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। লাশঘরের সংস্কার কাজ শেষে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস এ মেডিকেলের অধ্যক্ষের। অন্যান্য যন্ত্রপাতি আমি আগে ঘরটার কাজ শেষ করে নিয়ে তারপরে আমি চেষ্টা করব অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আসার, এবং আমি এখানে শিক্ষক আনার ব্যাপারেও আমি অনেক চেষ্টা করেছি। ডিজি অফিসে বারবার আমি চিঠি দিয়েছি যে আমার এখানে ফরেনসিক মেডিসিনের বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নাই। ফরেনসিক বিভাগের মতো স্পর্শকাতর একটি বিভাগের সংকট নিরসনে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য জেলা রাঙামাটিতে বেড়েছে ড্রাগন ফলের চাষ। অল্প পরিচর্যায় পাওয়া যায় অধিক ফলন, লাগে না ওষুধ ও সারও। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে, তাই ড্রাগন চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। রাঙামাটি থেকে মিশু মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ৮-১০ বছর আগের কথা, বাংলাদেশে শুরু হয় বিদেশি এই ফলের চাষ। সমতলে ড্রাগন ফলের ব্যাপক চাষ হলেও এবার পাহাড়ি অঞ্চলেও আগ্রহ বেড়েছে চাষিদের। দেশ জুড়ে থাইল্যান্ডের জাত ও দেশীয় উদ্ভাবিত জাতের ড্রাগন বেশি চাষ হয়। ড্রাগন ফল চাষ খুবই সহজ ও বেশ লাভজনক। অল্প পরিচর্যায় পাওয়া যায় অধিক ফলন। এক একটি ফল ওজনে 500 গ্রাম থেকে প্রায় 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হয় 450 থেকে 500 টাকা পর্যন্ত। সরকারিভাবে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র খামারিদের উৎসাহ দিলে ড্রাগন ফলের চাষ আরো বাড়বে বলে মনে করেন চাষিরা। এই যে ফাঁকাগুলো দেখতেছেন, এগুলো সম্ভবত আরো 5-7 দিন মতো থাকবে, তারপরে আবার ওই যেগুলো কাঁচা আছে আপনি দেখতেছেন ওগুলো ফাঁকতে পারে। ইউটিউব এবং বিভিন্ন ব্লগারের মাধ্যমে আমি বাগানের সম্পর্কে অবগত হই, তারপর তার থেকে আমার যাত্রা শুরু করি। তারপর আমি পরিকল্পনা করি আমি একটা ড্রাগন বাগান করব। ড্রাগন বাগান করে আমি কর্মসংস্থান সৃষ্টি করবো, পাশাপাশি নিজেও স্বাবলম্বী হব। আমি নিজেও চাচ্ছি যে প্রথমে ছাদ বাগান দিয়ে আমিও শুরু করি। তো ওনার কাছ থেকে আমি কয়েকটা চারা নিয়েছি এবং অনেকগুলো ড্রাগন ফ্রুটস নিলাম ওনার থেকে। এই কৃষি কর্মকর্তা জানান, অল্প পরিচর্যায় পাহাড়ের পতিত জমিতে ড্রাগন চাষের সুযোগ রয়েছে। এটার যেহেতু খরা সহিষ্ণু একটা অল্প পানি প্রয়োজন হয়, অল্প যত্ন প্রয়োজন হয়, রোগবালার আক্রমণ কম হয় এবং পাহাড়ের পতিত জমি যেগুলো পড়ে আছে সেগুলোতে চাষ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নার্সারিগুলোতে আমরা চারা কর্ম উৎপাদনের পাশাপাশি কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে আসছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 70 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে, যা হেক্টর প্রতি 5 টন ফল উৎপাদন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বিমান হামলায় শনিবার উপত্যকার বিভিন্ন অংশে অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত 2 শতাধিক। গাজা শহরের একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশুসহ আল গাজী পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। প্যালেস্তাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, গোলাগুলির কারণে খান ইউনিসের অস্থায়ী সদর দফতরগুলো খালি করা হচ্ছে। এদিকে গাজা শহরের সুজাইয়া এলাকায় অন্তত 60,000 বাসিন্দাকে ব্যস্তচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ICC Men's T20 Cricket World Cup Champions 2024. 17 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল ভারত। ফাইনালে 7 রানে হারের হতাশা প্রোটিয়ারাদের, অবসরে কোহলি ও রোহিত। আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে 14 লাখ শিক্ষার্থী। বন্যার কারণে সিলেটে পরীক্ষা স্থগিত, 44 দিন বন্ধ কোচিং সেন্টার। চ্যালেঞ্জ থাকলেও বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেন প্রধানমন্ত্রী। বছর শেষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আশাবাদ, কণ্ঠভোটে অর্থ বিল পাস। কথা বলল দিতে হবে ট্যাক্স, মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে 31 টাকা, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। এবং বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু, 28 দিনে হাসপাতালে ভর্তি 700 রোগী। এডিস নিধনে ধীর গতি বাড়াতে পারে সংক্রমণ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।